রাজনীতির পাশাপাশি ব্যবসাও শুরু করেছিলাম, বহুবার ব্যবসা শুরু করেছিলাম, কিন্তু বারবার ব্যর্থ হয়েছি। কারণ আমাদের এই ব্যর্থতার প্রধান অন্তরায় ছিল রাজনৈতিক অস্থিরতা। আমরা যতবারই ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, ততবারই রাজনৈতিক করার সুবাদে আমাকে এত বেশি মামলা জর্জরিত করা হয়েছিল। আপনারা ভাবুন যে সেই 25 বছর আগে থেকেই আমাকে বারবার কারাগারে যেতে হয়েছে। আমি যখনই আমার প্রতিষ্ঠানে গিয়ে বসছি, যেহেতু রাজনীতি করি, রাজনীতি কিন্তু নিজের পকেট থেকেই অর্থ ব্যয় করে করতে হয়, করার জন্য চেষ্টা করেছি বারবার, কিন্তু ততবারই দেখা যায় আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে পুলিশ এসে, ডিবি পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাচ্ছে বারবার। একবার গ্রেফতার হলে 3 বছর 4 বছর। 24-এর গণঅভ্যুত্থানের মহানায়ক, যাকে কেন্দ্র করি শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের অনেক রাজনৈতিক তরুণরা তাদের স্বৈরাচার পতন আন্দোলনের ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। মাননীয় বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম এমপি, উপস্থিত তরুণ উদ্যোক্তা এবং সম্মিলিত ভাই বোনেরা, সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসলে আমি আমার রাজনৈতিক কর্মময় জীবন শুরু করেছিলাম ছাত্র রাজনীতির মধ্য দিয়ে। তো আমরা একটি ব্যবসায়িক বান্ধব এলাকায় বসবাস করে আসছি দীর্ঘদিন যাবৎ। আমাদের পূর্বপুরুষরা সেই পুরাতন ঢাকা, যেহেতু ব্যবসাগুলো কিন্তু পুরাতন ঢাকা কেন্দ্রিক, সেইখান থেকে আমরা রাজনীতির পাশাপাশি ব্যবসাও শুরু করেছিলাম, বহুবার ব্যবসা শুরু করেছিলাম, কিন্তু বারবার ব্যর্থ হয়েছি। কারণ আমাদের এই ব্যর্থতার প্রধান অন্তরায় ছিল রাজনৈতিক অস্থিরতা। আমরা যতবারই ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, ততবারই রাজনৈতিক করার সুবাদে আমাকে এত বেশি মামলা জর্জরিত করা হয়েছিল। আপনারা ভাবুন যে সেই 25 বছর আগে থেকেই আমাকে বারবার কারাগারে যেতে হয়েছে। আমি যখনই আমার প্রতিষ্ঠানে গিয়ে বসছি, যেহেতু রাজনীতি করি, রাজনীতি কিন্তু নিজের পকেট থেকেই অর্থ ব্যয় করে করতে হয়, করার জন্য চেষ্টা করেছি বারবার, কিন্তু ততবারই দেখা যায় আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে পুলিশ এসে, ডিবি পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাচ্ছে বারবার। একবার গ্রেফতার হলে 3 বছর 4 বছর লম্বা সময় কারাগারে থাকতে হতো। তাহলে দেখা যায় আমাদের ব্যবসা একেবারে ব্যর্থতায় পর্যবসিত হইতো। এই কারণে বারবার আমরা ব্যর্থ হয়েছি। তো আমরা গতকালও দেখেছি যে আমাদের গুলিস্তান কেন্দ্রিক একটি মামলা হয়েছিল, রাজনৈতিক মামলা। সেটার কারণে গতকাল আমাদের এনসিপির একজন নেতাকে গ্রেফতার করেছে। তো আমি ডিসিকে ফোন করলাম যে ওনার নামে তো কোনো এজাহারভুক্ত আসামিও না, ওনার নামে আপনার মামলা করেছেন, ওনাকে গ্রেফতার করেছেন, ওনাকে কেন গ্রেফতার করলেন? বললো যে এখানে একটা গন্ডগোল হয়েছে, এই কারণে ওনাকে গ্রেফতার করতে হয়েছে। এমনকি ভিডিও ফুটেজও নাই, এজাহারও উনি আসামি নন, তারপর ওনাকে গ্রেফতার করলেন, ওনাকে কি ছাড়া যায় না? উনি বললেন যে দেখেন, এটা রাজনৈতিক বিষয়, এখন এটা ছাড়া যাবে না। একটিবার ভাবুন যে আমাদের এই সহকর্মী যদি 2 মাস কারাগারে থাকতে হয়, তাহলে এই ব্যবসা কি ওনার থাকবে? নিশ্চয়ই উনি এই ব্যবসা থেকে প্রচুর একটা লস নিয়ে তাকে বেরিয়ে আসতে হবে। তার কাজে আমি মনে করি যে আজকের এই উদ্যোগটা, আমরা দীর্ঘ 30 বছর যাবৎ একটি দলের সাথে সম্পৃক্ত ছিলাম, কোনোদিন আমাদেরকে এভাবে আজকে বোঝানো হয়নি যে রাজনীতির পাশাপাশি আপনার ব্যবসায়কে নিজেকে সফল করতে হবে। আজকে এখান থেকে এসে যে জিনিসটি উপলব্ধি করতে পারলাম, আমি মনে করি আবার নতুন করে আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা, আমরা যারা আবার স্বপ্ন দেখি রাজনীতির পাশাপাশি, আমরা আবার নিজেকে ব্যবসায়িক বান্ধব হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবো বলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ। তো আপনারা দোয়া করবেন যে আমরা যাতে পরস্পরে ব্যবসার মাধ্যমে এবং রাজনৈতিক অস্থিরতা যাতে দূরীকরণ হয় বাংলাদেশ থেকে, তাহলে আমি মনে করি ক্ষুদ্র উদ্যোক্তারা এখান থেকে সুফল পাবে। আর না হয় আমাদের গতকাল যে আমাদের সহযোদ্ধা গ্রেফতার হয়েছে, সে যদি দীর্ঘদিন কারাগারে থাকে, তাহলে কিন্তু তার ব্যবসা কিন্তু একেবারে ধ্বংস হয়ে যাবে। তো আমি মনে করি এই অস্থিরতা দূর করতে হবে। আমাদের মাননীয় বিরোধী দলীয় হুইপ যে আশা প্রত্যাশা নিয়ে এই বাংলাদেশকে নতুন ভাবে সাজানোর চেষ্টা করছেন, আমরা ইনশাল্লাহ ওনার পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর এই তারুণ্যের মাঝে আসতে পেরে আমি আমাকে কৃতজ্ঞ মনে করছি। কারণ আমরা চাই সবার আগে বাংলাদেশ। আমাদের রাষ্ট্রীয় অবকাঠামো যদি সুন্দর হয়, তাহলে আমাদের ব্যবসা সুন্দর হবে। আমি ফেনীর মানুষ, আপনারা জানেন ন্যাশনাল ব্যাংক এবং ন্যাশনাল
লাইফ ইন্স্যুরেন্স সহ ন্যাশনাল গ্রুপের ফাউন্ডার এবং চেয়ারম্যান ছিলেন জনাব মজিবুল হায়দার চৌধুরী। ছাত্র জীবন শেষ করে ওনার সাথে দেখা করতে গেলাম যে কি করব আমি। তো তখন উনি বললেন যে তুমি দিদার এমন একটা কাজ করো, যদি 100টা ফ্যামিলিতে 4000 টাকা করি তুমি বেতন দিয়ে 100 ছেলেকেও যদি চাকরি দাও, তাহলে তাদের দোয়ায় তুমি ভালো একজন উদ্যোক্তা হয়ে যাবে এবং সফল ব্যবসায়ী হবে। সে আলোকে 2006 সাল থেকে আমি আমার ব্যবসা শুরু করেছি। আমি রিয়েল এস্টেট ব্যবসায়ী। আমরা আমাদের সোনালী সময়টা গত 16 বছর আমরা কিন্তু হামাগুড়ি দিয়ে শেষ করেছি। আমরা ভালো করার যে অবস্থান ছিল আমাদেরকে দমিয়ে রাখা হয়েছে। এখানে অনেকে আছেন, আপনারা জানেন, যদি রাষ্ট্র সহযোগিতা না দেয় তাহলে একটা ব্যবসায় সফলতা অর্জন করা সম্ভব না। আপনারা জানেন মালয়েশিয়ার মতো দেশ উন্নত হয়েছে, কোনো বিনিয়োগকারী যাবে বললে সে দেশের বাণিজ্য মন্ত্রী এবং প্রধানমন্ত্রী তাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট দিতে ব্যস্ত থাকেন। কিন্তু আমাদের দেশের এমন কিছু রুলস এমন সময় আমাদের সামনে উপস্থিত হয় যে রুলস গুলো বাস্তবায়ন করতে গিয়ে আমরা হিমশিম খাই। আমরা ব্যাংকিং নিয়ম নীতির বেড়াজালে আমরা কিন্তু ব্যাংকের লোন পাই না। লোন যদি একটু পাই, দেখা যাচ্ছে যে ওইটার কষাঘাতে দেউলিয়া হয়ে ব্যাড অ্যান্ড লস প্রজেক্টে গিয়ে আমরা আবার ব্যবসা হারাই ফেলি, রুগ্ন শিল্পে পরিণত হয়। তখন ব্যাংক আমাদের পাশে দাঁড়ায় না। কিন্তু উন্নত দেশগুলোতে দেখা যাচ্ছে ব্যাংক বুঝে শুনে এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ায় এবং ব্যবসাকে তারা রান করতে তারা সুবিধা পায়। কিন্তু আমাদের দেশে তা না থাকাতে আমরা সেই জিনিসটা সফলভাবে বাস্তবায়ন করতে পারি না। চায়নাতে গিয়ে দেখেছি, তাদের বক্তব্য শুনেছি, একজন যুবক তার আইডি কার্ড জমা দিয়ে পরিপূর্ণ একটি লোন পান একটি গাড়ি কেনার জন্য। প্রাইভেট কার কিনে সে উবার ব্যবসা করতে পারেন। কিন্তু বাংলাদেশে কি এটা সম্ভব? সম্ভব না। তো তাহলে একজন যুবক যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসবেন, বাপের টাকা নাই, তো সে কিভাবে ব্যবসা করবেন? তখন হয়তো কিছু ভাইয়েরা একত্রিত হয়ে ক্ষুদ্র করে সমিতি আকারে করে থাকেন। পরে দেখা যাচ্ছে যে ওই সমিতির বিনিয়োগটাও যদি যথাযথভাবে না করতে পারেন, কোথাও ক্ষতিগ্রস্ত হয়, তাহলে দেখা যায় তারা আর উঠে আসতে পারেন না, প্রশ্নবোধক হয়ে যান। কেউ হয়তো কাভার করে চলে আসতে পারেন, কিন্তু অনেকে সেখানে ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে আমাদের দেশের রাজনীতি, সরকার, প্রশাসন, আমাদের সমাজ তাদেরকে সহযোগিতা দেন না। যেরূপ ভাবে একটা ছেলে বিদেশ যাবে বললে দেখা যায় আত্মীয় স্বজনরা তার জন্য টাকা রেডি করে, কিন্তু ব্যবসা করবে বললে আত্মীয় স্বজনরাও টাকা দিতে চায় না, ঠিক কিনা? তো তাহলে একটা ছেলে নতুন করে ব্যবসা কিভাবে করবে? আবার একটা নতুন ছেলে শুরুতেই ব্যবসা করতে গেলে হোঁচট খাবে। এজন্য অভিজ্ঞ মহল মনে করেন যে যিনি যেই আইটেমের বিজনেস করবেন তিনি কমপক্ষে সেই আইটেমের উপর 2 বছর যে কোনো একটা প্রতিষ্ঠানে ইন্টার্নি করবেন অথবা জব করবেন। তাহলে দেখা যাবে ওই 2 বছরের অভিজ্ঞতা থেকে তিনি এই ব্যবসায়, এই প্রফেশনে সফল হতে পারবেন। আমরা রিয়েল এস্টেট ব্যবসায়ীরা একসময় ভালো ব্যবসা করেছি। আমাদের বিদ্যুতের লাইন পেতে, রাজুকের প্ল্যান পেতে, এরপরে ব্যাংক লোন পেতে, গ্যাসের লাইন পেতে, ইউটিলিটিজের যাবতীয় সুবিধা পেতে সমস্যা ছিল না। কিন্তু এখন দেখা যাচ্ছে রাজুকের প্ল্যান পেতে সমস্যা হয়।
আবার প্ল্যান পাওয়ার পরে ভবন তৈরির শেষে এনইসি নিতে হয়, এনওসি নিতে হয়। এই এনওসি নিতে গিয়েও আবার দেখা যায় সেখানে টাকা পয়সা খরচ করা ছাড়া এনওসি পাওয়া যায় না। এরপরে গ্যাসের লাইন নেই, যার কারণে দেখা যাচ্ছে যে গ্যাস ছাড়া প্লাটের দাম কম আর গ্যাস হইলে প্লাটের দাম বেশি। এখন আসেন, আমাদের দেশে এক দেশে দুই নীতির মতো, সরকারি দলের জন্য এক নীতি আর বিরোধী দলের জন্য এক নীতি। ঠিক তদ্রূপ একটা ভবনেও দুই নীতি চলছে। দেখবেন আপনি সেখানে 20টা প্লাট হলে হয়তো 7টা প্লাটে গ্যাস আছে আর 13টা প্লাটে গ্যাস নাই। এতে আমরা শহরের অধিবাসীরা ভুক্তভোগী নাকি? তো তাহলে একটা ভবনেই তো দুইটা নীতি চলতেছে। এই জন্য আমি আমাদের এমপি মহোদয় এখানে আছেন, জনাব নাহিদুল ইসলাম, তারুণ্যের অহংকার, আমরা বলবো যে এই বৈষম্যগুলো দূর করা লাগবে। আপনারা বৈষম্য বিরোধীদের সংগঠন, নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনারা দায়িত্ব নিয়েছেন, আমরাও আপনাদের সাথে ইনশাল্লাহ থাকব। ব্যবসায়ীরা আপনাদের সাথে থাকবে। ব্যবসায়ীদের আইডেন্টিটি হচ্ছে ব্যবসায়ীরা সকল দলের কাছে যাবে, সহযোগিতা নেবে, কিন্তু গেলে যদি আবার সেখানে ব্যাকেট বন্ধনীতে নিয়ে আসা হয় তাহলে তো ব্যবসায়ীরা সবার কাছে যেতেও পারবে না। পারবে? এই জন্য আমরা আমাদের আইডেন্টিটিরও নিরাপত্তা চাই, যে আমরা সকলের কাছে যাব, সবার কাছে গিয়ে কথা বলবো। আমাদের নীতি হবে সবার জন্য। রাজনীতি আলাদা আলাদা হতে পারে, কিন্তু দেশের নীতি যেন আলাদা আলাদা না হয়। এই জন্য আমি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা আমাদের লাইনে ব্যবসা করতে চান, বিশেষ করে রিয়েল এস্টেট ব্যবসা, আপনাদেরকে আহ্বান জানাবো। শুরুতে আপনারা হয়তো ট্রেড লাইসেন্স করবেন, প্রোপ্রাইটরশিপে, পার্টনারশিপে, শুরুতে লিমিটেড কোম্পানি করতে যাবেন না। লিমিটেড কোম্পানি খুলতে যেভাবে সহজ, এই লিমিটেড কোম্পানি একসময় বন্ধ করতে চাইলে এটা তার সাথে 5 গুণ বেশি কঠিন হবে। এটা বিজ্ঞাপন দিয়ে 5 বছরের অডিট রিপোর্ট জমা দিয়া এটা বন্ধ করতে গেলে আরো বেশি খরচ। আর যদি এটা রেখে দেন, কখনো কোথাও কোনো ইলেকশনে যেতে চান, এই লিমিটেড কোম্পানির চাপে আপনি দেউলিয়া হইয়া আপনি নির্বাচনও করতে পারবেন না। এই জন্য আমাদেরকে যে কোনো পদক্ষেপে সতর্কতার সাথে আমরা আগাবো, এই আহ্বানটুকু রাখছি। এবং আমাদের সাথে আশা করছি আমাদের দেশের প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতা সকলেই ব্যবসায়ীদের জন্য এভাবে আয়োজন করবেন এবং শুনবেন। যেভাবে আজকে এনসিপি আয়োজন করে আমাদের কথাগুলো শুনছেন, আশা করছি আপনারা এখান থেকে রিপোর্ট নিয়ে দেশ পরিচালনায় ব্যবসায়িকভাবে জাতিকে সমৃদ্ধ করার জন্য আপনারা সুন্দর বৈষম্য বিরোধী এবং সাবলীল নীতিমালা প্রণয়ন করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।